দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়ালটন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে। অনিশ্চয়তায় কমেছে বিনিয়োগ ও কর্মসংস্থান। রাজনৈতিক সরকার ছাড়া অর্থনৈতিক স্থিতিশীলতা সম্ভব নয় সেমিনারে মত বক্তাদের। ব্যাংক বহির্ভূত 9 আর্থিক প্রতিষ্ঠান বন্ধের খবরে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের মধ্যে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। পড়ে গেছে দর। 8 বছর ধরে স্থির চামড়া খাতের রপ্তানি আয়। সিইটিপি স্থাপন সহ নানা প্রতিবন্ধকতাকে দায়ী করছেন ট্যানারি মালিকরা। বিপণনের দুর্বলতাকে দায়ী করছেন পণ্য রপ্তানিকারকরা। এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। অনিশ্চয়তার কারণে দেশে কমেছে দেশি বিদেশি বিনিয়োগ। প্রসার হচ্ছে না ব্যবসা বাণিজ্য, তৈরি হচ্ছে না কর্মসংস্থান। বৃহস্পতিবার গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউট পিআরআই আয়োজিত আলোচনায় এসব কথা উঠে আসে। বক্তারা বলেন, নির্বাচিত সরকার ছাড়া দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা সম্ভব নয়। অন্তর্বর্তী সরকারের নেয়া নানা উদ্যোগের ফলে ইতিবাচক ধারায় ফিরেছে রেমিটেন্স আর রপ্তানি আয়। কমেছে মূল্যস্ফীতি, স্থিতিশীলতা রয়েছে বৈদেশিক মুদ্রা বাজারেও, বেড়েছে রিজার্ভের পরিমাণ। মার্কিন প্রশাসনের আরোপিত বাড়তি শুল্ক কমানোয় সুবিধাজনক অবস্থানে রয়েছে বাংলাদেশ, যা অর্থনীতিকে নিয়ে যাচ্ছে স্বস্তির দিকে। তবে আর্থিক ও রাজস্ব খাতে সুশাসনের এখনও অভাব রয়েছে, যা আর্থিক ব্যবস্থাপনাকে দুর্বল করে তুলেছে। এমন তথ্য উঠে আসে গবেষণা প্রতিষ্ঠান পিআরআই আয়োজিত এই আলোচনায়। আগামী দিনগুলোতে আমরা মনে করি যে সুশাসনের যে গুরুত্বটা রাজস্ব খাত, মুদ্রানীতি এবং অর্থ খাতের জন্য, আর্থিক খাতের জন্য, সেই ব্যাপারটা আমরা অনুভব করব এবং আগামী দিনের পলিটিক্যাল ডিসিশন মেকাররা এই জিনিসটা আমলে নিয়ে রাজনৈতিক সিদ্ধান্তগুলি এবং অর্থনৈতিক সিদ্ধান্তগুলি নেবেন। আলোচনায় গ্যাসের সংকট, ব্যাংক ঋণের সুদহার বৃদ্ধি, বন্দর ব্যবস্থাপনা, শ্রমিক অধিকার আর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তর অভিযোগ তুলে ধরেন ব্যবসায়ীরা। তাদের দাবি, এসবের ফলে রড সিমেন্টের মতো উৎপাদনমুখী শিল্প খাতগুলো রুগ্ন হয়ে পড়েছে, যার প্রভাব পড়েছে সহায়ক শিল্পে। কমেছে আয়, তৈরি হয়েছে বেকারত্ব। ইন্ডাস্ট্রি হ্যাড স্টার্টেড সাফারিং যখন গ্যাসের সমস্যা শুরু হলো, যখন প্রাইস বাড়ানো ডাবল করলো অথচ গ্যাস সাপ্লাই নাই, ইন্ডাস্ট্রি কিন্তু তখন থেকে চিল্লাচ্ছে। তার প্রাইস কিন্তু সেলস প্রাইস বেড়ে যাচ্ছে। ইনফ্লেশন হাই হচ্ছে। ইনফ্লেশন হাই হলে অটোমেটিক্যালি ডিমান্ড কমে যায় এবং ডিমান্ড যখন কমে এগুলি কিন্তু ইন্ডাস্ট্রির উপর আসে। এদিকে তাকে এনার্জি প্রাইসও কিন্তু ওটার সাথে অ্যাড করছে, ফিট হচ্ছে ইন্ডাস্ট্রি। অর্থনীতির গতি মন্থর হওয়ায় বিনিয়োগ ও কর্মসংস্থান কমার কথা স্বীকার করেন বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ। এমন অবস্থা থেকে উত্তরণে বিদেশি বিনিয়োগের পরিবেশ তৈরির তাগিদ দেন তিনি। বলেন, বিনিয়োগের জন্য প্রয়োজন রাজনৈতিক স্থিতিশীলতা আর নীতির ধারাবাহিকতা। আমাদের যে ইকোনমিক গ্রোথটা স্লো ডাউন, এর ফলে যে আমাদের আনএমপ্লয়মেন্ট, বেকারত্ব বেড়ে গেছে, এটাকে করার একমাত্র উপায় হলো আমাদের টেকনোলজিটা অ্যাডাপ্ট করতে হবে সব প্রোডাকশনে এবং এট দ্য সেম টাইম আমাদের বিদেশে ইনভেস্টমেন্টকে এনকারেজ করতে হবে। এবং এটা করার জন্য যে এনভায়রনমেন্টটা ক্রিয়েট করা দরকার, এটার দায়িত্ব শুধু বাংলাদেশ ব্যাংকের না, এটার দায়িত্বটা গভর্নমেন্টের, আমাদের সবাই এই এনভায়রনমেন্টটা ক্রিয়েট করা দরকার এবং পলিটিক্যাল স্ট্র্যাটেজিটা খুবই ইম্পর্টেন্ট। লক্ষ্য অনুযায়ী মূল্যস্ফীতি কমিয়ে আনতে না পারায় উদ্বেগ প্রকাশ করেন বাংলাদেশ ব্যাংকের এই প্রধান অর্থনীতিবিদ। বলেন, আগামীতে সার্বিক মূল্যস্ফীতি 3 থেকে 4% নামিয়ে আনতে সব চেষ্টা অব্যাহত রয়েছে। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। 9 ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান বন্ধের খবরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুঁজিবাজারে। এসব প্রতিষ্ঠানের 60টি পুঁজিবাজারে তালিকাভুক্ত। এদের মধ্যে কোনো কোনোটির শেয়ারের দর নেমেছে অর্ধেকে। অনিয়মে ধুঁকতে থাকার কারণে এসব প্রতিষ্ঠান বন্ধের প্রক্রিয়া চলছে বলে জানান কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র। বন্ধের প্রক্রিয়ায় থাকা প্রতিষ্ঠানগুলো পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, FAS ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, ফারিস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স, GSP ফাইন্যান্স কোম্পানি, প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, আভিভা ফাইন্যান্স এবং বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি। অনিয়মের কারণে এই 9 আর্থিক প্রতিষ্ঠানের বিতরণ কিন্তু ঋণের প্রায় 90%ই খেলাপিতে পরিণত হয়েছে। এদের মধ্যে FAS ফাইন্যান্সের মোট ঋণের 99.93%ই খেলাপি, ফারিস্ট ফাইন্যান্সের 98%, BIFCর খেলাপি 97.30% এবং ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসের খেলাপি ঋণের পরিমাণ 96%। এমন অবস্থায় লাইসেন্স বাতিল করে প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে কেন্দ্রীয় ব্যাংক। মুখপাত্র জানান, অবসায়নের সময় আমানতকারীরা যেন তাদের জমা টাকা ফেরত পান সেই ব্যবস্থা করা হবে। ওগুলি আর ঘুরে দাঁড়ানোর মতো
অবস্থা নেই। এদেরকে টিকে রাখার কোনো পন্থা এই মুহূর্তে বাংলাদেশ ব্যাংকের হাতে নাই, হ্যাঁ, যেটা ব্যাংকের ক্ষেত্রে আছে। বন্ধ হতে যাওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে 7টি পুঁজিবাজারে তালিকাভুক্ত। কোম্পানি বন্ধ হলে শেয়ারধারীদের কি হবে এমন আলোচনার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে বিনিয়োগকারীদের মধ্যে। ফলে এসব কোম্পানির শেয়ার দর গড়ে কমেছে অর্ধেক। ডিএসসির তথ্য অনুযায়ী শেয়ার পাওয়া যাচ্ছে 1 টাকা 40 পয়সা থেকে 3 টাকা 90 পয়সার মধ্যে। আমি প্রত্যাশা করব কোনো কারণে এগুলি বন্ধ না করুক, মার্কেটের জিনিস মার্কেটে থাকবে। বন্ধর আগে অবশ্যই আইপিওর যেভাবে টাকা নিচ্ছে 10 টাকা করে প্রত্যেকটা শেয়ারের এগেনস্টে, আমি বলছি তাদেরকে টাকা ফেরত দিতে হবে। ফাইন্যান্সগুলোকে পিপলস লিজিং, আইএলএফ, পিএলএফ, হ্যাঁ, ফার্স্ট ফাইন্যান্স, ফার ইস্ট ফাইন্যান্স, এগুলো আমাদের 5 টাকা 6 টাকা করে কিনে এখন 1 টাকা 40 পয়সা, 2 টাকা মানে 1.5 টাকা চলে আসছে। ভাই, আমরা তো একেবারে শেষ হয়ে গেলাম। বর্তমানে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান রয়েছে 35টি, যার মধ্যে 20টিকে সমস্যাগ্রস্ত হিসেবে চিহ্নিত করেছে কেন্দ্রীয় ব্যাংক। একরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। দীর্ঘদিন ধরে একই জায়গায় আটকে আছে চামড়া খাতের রপ্তানি আয়। ট্যানারি মালিকরা বলছেন শোভন কর্ম পরিবেশের অভাব, সিইটিপি পুরোপুরি প্রস্তুত না হওয়া ও এলডব্লিউজি সনদ না থাকায় সংকুচিত হচ্ছে তাদের ব্যবসা। আর চামড়াজাত পণ্যের রপ্তানিকারকরা বলছেন শুধু সিইটিপি কিংবা এলডব্লিউজি সনদ নয়, বরং ট্যানারি মালিকদের দুর্বল বিপণন ব্যবস্থার কারণে চীনা ক্রেতাদের কাছে আটকে আছে তাদের ব্যবসা। তৈরি পোশাক শিল্পের পর দেশের দ্বিতীয় শীর্ষ রপ্তানি খাত চামড়া ও চামড়াজাত পণ্য। হিসেব বলছে চলতি অর্থ বছরের প্রথম মাসে দেশে এই খাত থেকে রপ্তানি আয় এসেছে 12 কোটি 74 লাখ ডলার, যেখানে তার আগের অর্থ বছর এসেছিল 9 কোটি 8 লাখ ডলার। সেই হিসেবে বছরের ব্যবধানে এই খাত থেকে আয় বেড়েছে 29.5% বেশি। অর্থ বছরের প্রথম মাসে আয় বাড়লেও বিগত কয়েক বছর ধরেই এ খাতের বার্ষিক রপ্তানি আয় ঘুরপাক খাচ্ছে একই জায়গায়। বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য মতে 2016-17 অর্থ বছরের পর থেকেই ধারাবাহিকভাবে কমতে থাকে এই খাতের আয়। সেই অর্থ বছর আয় এসেছিল 123 কোটি ডলার, তার পরের অর্থ বছরে যা নেমে আসে 108 কোটি ডলারে। 2018-19-এ 101 কোটি, করোনার সময় যা নেমে আসে 79 কোটি ডলারে। তারপর 2021-22-এ কিছুটা ঘুরে দাঁড়ানোর সুবাদে চামড়া খাত থেকে রপ্তানি আয় আসে 124 কোটি ডলার। তবে সবশেষ 3 অর্থ বছরে তেমন একটা অগ্রগতি হয়নি এ খাতে, আয় আটকে আছে মোটামুটি একই জায়গায়। 2017 সালে শিফটিং এর পরে আসলে যেভাবে চামড়া শিল্পনগরী প্রস্তুত হওয়ার কথা ছিল, বিশেষ করে সিইটিপি বা কঠিন বর্জ্য ব্যবস্থাপনা অসম্পূর্ণ থাকার কারণে ম্যাক্সিমাম ট্যানারি কিন্তু এখন চামড়া শিল্পনগরীতে প্রায় বন্ধের কাছাকাছি। বিশেষ করে পরিবেশের যে মানদণ্ড সেটা কিন্তু মিট করতে পারতেছে না সিইটিপি বা বর্জ্য ব্যবস্থাপনা, যার কারণে ট্যানারিগুলা তার লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হচ্ছে না। তথ্য বলছে সবশেষ 2024-25 অর্থ বছরে চামড়া ও চামড়াজাত পণ্য খাত থেকে যে 114 কোটি ডলারের রপ্তানি আয় এসেছে, তার মধ্যে চামড়ার জুতা রপ্তানি থেকে এসেছে 67 কোটি ডলার, যা কিনা আগের অর্থ বছরের তুলনায় 23.5% মতো বেশি। আর চামড়াজাত পণ্যের রপ্তানি হয়েছে 34 কোটি ডলারের, যদিও এই আয় তার আগের অর্থ বছরের তুলনায় 2% মতো কম। এই হিসেব থেকে অনুমেয় হয় চামড়া খাতের মোট রপ্তানি আয়ের সিংহভাগই আসে জুতা ও পণ্য রপ্তানি থেকে। 2016 সালের পর থেকে কিন্তু আমাদের যে রপ্তানি সেটা এক জায়গায় সীমাবদ্ধ হয়ে আছে। তো এখান থেকে আমাদেরকে যদি ঘুরে দাঁড়াইতে হয়, সেই ক্ষেত্রে আমাদেরকে ট্যানারিগুলো যেমন আমাদের কমপ্লায়েন্স হতে হবে, পাশাপাশি আমাদের শিল্পনগরী বলতে আমি সিইটিপি বা কঠিন বর্জ্য ব্যবস্থাপনাকে বোঝাচ্ছি। এটা যদি আমি কমপ্লায়েন্সে না আনতে পারি, তাহলে আমাদের এই শিল্পকে ঘুরে দাঁড়ানো কখনো সম্ভব হবে না। এখানে দিন দিন আরও অবনতির দিকে চলে যাবে। এলডব্লিউজি সার্টিফাইড সারা ওয়ার্ল্ডে বায়ার হলো 28 থেকে 30%, নন এলডব্লিউজি সার্টিফাইড বা নন কমপ্লায়েন্স বায়ারও কিন্তু 70% সারা ওয়ার্ল্ডে। তাদের ক্ষেত্রে তো আমাদের লেদার সেক্টরে তারা তো কিনতে কোনো বাধা নেই, তাহলে তাদেরকে কেন আমরা সেই ধরনের বায়ারের কাছে কেন আমরা পৌঁছাতে পারতেছি না? তার একটাই কারণ, আমাদের মার্কেটিং নেই। আমাদেরকে মার্কেটিং বাড়াইতে হবে, আমাদেরকে ডেভেলপমেন্ট করতে হবে, আমাদের R&D টিমকে অনেক স্ট্রং হইতে হবে, আমাদের ট্যানারি মালিকদেরকে আরও অনেক পজিটিভ হইতে হবে মার্কেটিংয়ের ব্যাপারে। তথ্য বলছে চলতি অর্থ বছর চামড়া ও চামড়াজাত পণ্য খাত থেকে 125 কোটি ডলারের আয়ের লক্ষ্য আছে সরকারের। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। যশোরের বেনাপোলে পণ্য আমদানি হয়েছে, নিয়ে গেছে ডেলিভারিও, অথচ রাজস্ব আদায় হয়নি। এভাবে শত শত কোটি টাকা রাজস্ব ফাঁকি দিয়ে অর্থ লুটছে একটি সংঘবদ্ধ জালিয়াত চক্র। সম্প্রতি এক তদন্তে বিষয়টি নজরে এসেছে বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষের। ভুয়া ম্যানিফেস্টোর বিপরীতে কোনো বিল অব এন্ট্রি না থাকার তদন্তে নেমেছে
জাতীয় রাজস্ব বোর্ড। যশোর থেকে জেলা রিপোর্টার রাহুল রায়ের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বন্দর দিয়ে পণ্য আমদানির পর তার ছাড় দিতে আমদানিকারকের পক্ষে বিল অফ এন্ট্রির ঘোষণাপত্র কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার নিয়ম রয়েছে, যার মাধ্যমে আমদানি পণ্যের পরিমাণ, মূল্য ও ধরন অনুযায়ী শুল্ক নির্ধারিত হয়। এছাড়া আমদানি পণ্যের উৎস দেশ, আমদানিকারকের নামসহ বিস্তারিত বিবরণ ম্যানিফেস্টে জমা দিতে হয়। বেনাপোল বন্দরে এসব নিয়ম নীতির তোয়াক্কা না করে একই ম্যানিফেস্টের নম্বর একাধিকবার ব্যবহার করে ভারত থেকে পণ্য আমদানি করছে একটি চক্র। এসব ডুপ্লিকেট ম্যানিফেস্টের বিপরীতে কোনো বিল অফ এন্ট্রিও জমা হচ্ছে না, যার কারণে অসংখ্য পণ্য চালান পরীক্ষা কিংবা শুল্কায়ন ছাড়াই বন্দর ব্যবহার করে চোরাচালান হচ্ছে। এতে বন্দর থেকে রাজস্ব আয় কমছে। বিভিন্ন মাধ্যমে বিষয়টি জানতে পেরে জাতীয় রাজস্ব বোর্ড গত ফেব্রুয়ারি মাস থেকে এ পর্যন্ত 2 দফায় 1392টি আইজিএম বা ইম্পোর্ট জেনারেল ম্যানিফেস্টের বিপরীতে বিল অফ এন্ট্রি দাখিল না হওয়ার ব্যাখ্যা চেয়ে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষকে চিঠি দেয়। এরপরই বিষয়টি তদন্তে একাধিক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বন্দর কর্তৃপক্ষের জবাবের পরিপ্রেক্ষিতে আমরা একই ম্যানিফেস্টের পুনরাবৃত্তি দেখতে পাই। এই বিষয়ে আমাদের কার্যক্রমগুলো সম্পূর্ণ করার জন্য ইতিমধ্যে এই দপ্তর হতে বিভিন্ন কমিটি গঠন করা হয়েছে। কমিটির কার্যক্রম এখনো চলমান। বন্দর ব্যবহারকারী ব্যবসায়ী ও সিএনডিএফ এজেন্টরা বলছেন, এভাবে পণ্য আমদানিতে প্রকৃত আমদানিকারক ও সংশ্লিষ্টরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তেমনি বন্দরের ভাবমূর্তিও নষ্ট হচ্ছে। বেনাপোলের শত শত ম্যানিফেস্ট নম্বর আছে, কিন্তু বিল অফ এন্ট্রির নম্বরটা নাই। যদি এটা সত্যতা পাওয়া যায় তাহলে তার বিপরীতে ব্যবস্থা নিয়ে তারা এই কাজের সাথে জড়িত আছে সেই চক্রকে আইনের আমলে এনে ব্যবস্থা নেওয়া। জালিয়াতির বিষয়টি স্বীকার করে বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং ভবিষ্যতে এমন ঘটনা যাতে না ঘটে সে ব্যাপারে সতর্ক থাকার কথা জানান স্থলবন্দরের পরিচালক। কোনো ম্যানিফেস্ট নাম্বারের বিপরীতে হয়তো একাধিক ম্যানিফেস্ট নাম্বার পড়েছে। আমরা বিষয়টি তদারকি করছি এবং ভবিষ্যতে যেন কেউ যেন কোনো রকম অসৎ অবলম্বন করতে না পারে সে বিষয়ে সর্বোচ্চ আমরা সতর্ক রয়েছি। বর্তমানে বেনাপোল স্থলবন্দর দিয়ে গড়ে প্রতিদিন 350 থেকে 400 ট্রাক ভারতীয় পণ্য আমদানি হচ্ছে। গেল বছরে 5ই আগস্টের আগে যা ছিল 700 থেকে 800 ট্রাক। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। ইতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকার শেয়ার বাজারের লেনদেন। সার্বিক সূচক ডিএসএক্স 74 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 5517-তে। হাত বদল হয়েছে 1132 কোটি টাকার শেয়ারের মালিকানা। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 281টির, কমেছে 86টির, আর অপরিবর্তিত আছে 31টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের। আজকে লাস্ট ডে অফ দ্য উইকে মার্কেট পজিটিভলি ক্লোজ হয়েছে এবং মার্কেটের ওভারঅল সেন্টিমেন্ট ছিল আজকে বুলিশ নেচারের। এই উইকের ওপেনিং ইন্ডেক্স ছিল 5375 এবং অ্যারাউন্ড 143 পয়েন্টস বৃদ্ধি পেয়ে এখন ফাইনালি ইন্ডেক্স ক্লোজ হয়েছে 5518 পয়েন্টসে। পাশাপাশি মার্কেটের অ্যাভারেজ টার্নওভার ছিল প্রায় 1100 কোটি টাকার মতো, অর্থাৎ মার্কেটে ইনভেস্টররা যথেষ্ট অ্যাক্টিভলি পার্টিসিপেট করছে বলে আমরা মনে। পার্সেন্টেজের দিক থেকে আজকে প্রায় 69% কোম্পানির প্রাইস বাড়তে দেখা গিয়েছে, কমেছে 23% এবং অপরিবর্তিত ছিল মাত্র 8% কোম্পানির প্রাইসে। সেক্টরাল পারফরমেন্সের দিক থেকে আজকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ফার্মাসিউটিক্যাল সেক্টরে, ফলোড বাই টেক্সটাইলস, ইঞ্জিনিয়ারিং এবং ব্যাংকিং সেক্টর। ফাইনালি আজকে ইন্ডেক্সে সবচেয়ে বেশি পজিটিভলি কন্ট্রিবিউট করেছে গ্রামীণফোন এবং সবচেয়ে বেশি নেগেটিভলি কন্ট্রিবিউট করেছে ইউনাইটেড পাওয়ার জেনারেশন এবং ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। খুলনার উপকূলীয় গ্রামগুলোতে পতিত জমি ও মাছের ঘেরে শুরু হয়েছে অমৌসুমী তরমুজের সবুজ বিপ্লব। মাত্র 2 মাসে স্বল্প জমিতে চাষযোগ্য এই ফসল কৃষকদের এনে দিচ্ছে কোটি টাকার আয়। এসএম মিলানের ক্যামেরায় মোস্তফা জামালের রিপোর্ট। 3 বছর আগেও সংসার চালাতে হিমশিম খেতেন গাঁওঘরার ওসমান গাজী। সবজি বিক্রি করে চালাতেন 4 সদস্যের সংসার। তবে সেই আর্থিক সংকট এখন আর নেই। লিজ নেওয়া 1.5 বিঘা জমির ঘেরের আইলে গেল 2 বছর ধরে চাষ করছেন অমৌসুমী তরমুজ। আর সেই অসময়ের তরমুজ বিক্রিতেই এখন তার আয় কয়েক লাখ টাকা। পয়লা বছর লাগায়ে আমার 25 থেকে 30,000 টাকা খরচ হয়েছিল। খরচ করার পর আমার বেচা কিনা হয়েছে মনে করেন যে 1,10,000 টাকা।
এখন দেখলাম তো আমার আশেপাশে আরো কৃষি ভাইরা আছে, তারা দেখে আরো অনেকগুলো লাগালো। 2 বছর আগে বটিয়াঘাটা উপজেলার রাজাখার বিলে 5 থেকে 6 জন চাষি মাত্র কয়েক বিঘা জমিতে এই জাতের তরমুজ চাষ শুরু করেন। 1 বছর পরে সেই বিলে এখন 700 বিঘা তরমুজের আবাদ। ধরেন আমরা এবছর 1900 টাকা করে মন বেচেছি, বড় যেটা ওটা 1900 টাকা মন বেচে, আর ছোটটা 1200 টাকা মন বেচেছি। জলবায়ু পরিবর্তনের ফলে দ্রুত পরিবর্তনশীল উপকূলীয় জমি ও আবহাওয়াতে কৃষি অভিযোজনের অন্যতম অর্থকরী ফসল হিসেবে বিবেচিত হচ্ছে অমৌসুমী তরমুজ। মাত্র 5 বছরের ব্যবধানে খুলনা জেলায় তরমুজের আবাদ 3 গুণ হয়েছে। বিসিআরএল প্রকল্পের আওতায় একটি স্কুল পরিচালনা করেছি, সেখানে বিভিন্ন রোগ পোকামাকড় এবং জৈব বালাইনাশকের ব্যবহার কিভাবে করা যায় সেই সমস্ত বিষয়গুলা আমরা কৃষকদেরকে এই আমাদের 7টা সেশনের মাধ্যমে আমরা প্রশিক্ষণ দিয়েছি। শুধু অর্থনৈতিক নয়, পুষ্টিগুণেও সমৃদ্ধ এই তরমুজ। খুলনার উপকূলীয় কৃষকদের উৎপাদিত অসময়ের তরমুজ এখন দক্ষিণাঞ্চলের মানুষের পুষ্টির চাহিদা মেটাতেও অবদান রাখছে। খুলনা জেলাতে এবছর 966 হেক্টর জমিতে তরমুজ চাষ হয়েছে। এই তরমুজ প্রায় 31,000 মেট্রিক টন তরমুজ উৎপাদন হবে, যেটা জাতীয় অর্থনীতিতে অবদান রাখবে। কৃষকরা এবছর প্রায় 110 কোটি টাকার তরমুজ বিক্রি করতে পারবেন বলে আশা করছে কৃষি বিভাগ। মোস্তফা জামাল, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।